নমস্কার, নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর নক্ষত্রবার্তা অনুষ্ঠান মানে সেই মানুষটির অনুষ্ঠান যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করেনও। রয়েছেন প্রত্যেক দিনের মতন অভিজ্ঞ সেই অ্যাস্ট্রোলজার গোপাল দাস, শ্রী গোপাল ভট্টাচার্য। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং গোপাল দা, আমরা বোধহয় একটা বিষয়ের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে প্রতিকার প্রতিবিধান আমাদের জন্য কিভাবে কাজ করে এবং কতটা প্রয়োজন এটা আমাদের জন্য। আমরা কি আজকে সেই আলোচনায় থাকবো? সেই আলোচনাটা বেশ কয়েকটা দিন করব করে আলোচনা করা হচ্ছে না যে প্রতিকারের বৈজ্ঞানিক ভিত্তি বা সায়েন্টিফিক রিজন কি রয়েছে। একদম। তার আগে বলি, আপনারা প্রত্যেকেই জানেন আমার একটা মন্ত্রের খুব সুন্দর একটা বই আমার লেখা, এই সৌভাগ্যলিপি বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমি একটু দেখিয়ে দিই। এটা পুরো মন্ত্রের বই, টোটকার বই। সোজা কথায় সৌভাগ্যলিপি এই বইটা নতুন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। আগে খুব পাতলা ছিল বইটা, এখন অনেক পাতা বাড়ানো হয়েছে এবং নতুন নতুন অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এই বইটার প্রধান পরিবেশক হচ্ছে রবি সাহা। ফোন নাম্বার হচ্ছে 9830389382। আবার বলি, যারা এই বইটা পেতে চাইছেন আপনার বাড়ির কাছাকাছি কোথায় পাবেন, বুক স্টলে কোথায় পাবেন সেটা জানার জন্য আপনারা 9830389382 এই ফোন নাম্বারে ফোন করলেই বইটা জানতে পারবেন। কোথায় কোথায় পাওয়া যাবে, যেখানে যেখানে ম্যাগাজিন যে সমস্ত বুক স্টলে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যাবে। সকালবেলা উঠে কোন মন্ত্র পাঠ করলে সারা দিনটা ভালো যায় এই বইয়ের মধ্যে আছে। কালসর্প দোষ থাকলে আপনার কি নিয়ম মেনে চলা উচিত এই বইয়ের মধ্যে আছে। সংসারে যদি বা গৃহে যদি প্রচণ্ড দাম্পত্য কলহ অশান্তি লেগে থাকে, কি টোটকা আপনারা পালন করবেন, কি করবেন তার এখানে কথা বলা হয়েছে। বাড়িতে অসুস্থ হয়ে পড়েন প্রায়শই, অসুখ আর পিছনে ছাড়ে না, কোনো না কোনো সদস্য কেউ না কেউ কখনো না কখনো অসুস্থ। কি করলে বাড়ির লোকেদের সুস্থতা হতে পারে তার টোটকা এখানে বলা হয়েছে। ছোট বাচ্চাদের খুব সহজে নজর দোষ লেগে যায়, প্রায়শই অসুস্থ হয়ে পড়ে, কখনো ঠান্ডা লাগা, কখনো জ্বর, কখনো সর্দি কাশি বা বিভিন্নভাবে বাচ্চাদের নজর লেগে যায়। তো কি করলে এটাকে ঠিক থাকতে মানে এই নজর দোষগুলো থেকে মুক্তি হয়। যারা মনে করুন প্রেগনেন্ট বা গর্ভে সন্তান আছে, তারা সবসময় একটা সতর্কতার মধ্যে থাকে যেন শরীর খারাপ না হয়ে যায়, বাচ্চার কিছু না হয়ে যায়, সে যেন সুস্থ থাকে। তো গর্ভে সন্তানের অবস্থায়, সন্তান যখন গর্ভে থাকবে, মায়েদের কি পুজো এবং কি টোটকা করলে গর্ভের সন্তান সুস্থ থাকে এবং জাতক বা জাতিকা নিজেও সুস্থ থাকে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। একদম বিস্তারিত আরো জানবো। অনেক মানে বিয়ে বাধা কি করবেন, ছেলেদের ক্ষেত্রে বিয়ে বাধা হলে কি করবেন, মেয়েদের ক্ষেত্রে বিয়ে বাধা হলে কি করবেন, পড়াশোনায় যদি অমনোযোগী হয় কি করবেন। এছাড়া লক্ষ্মীচরণ পাদুকা, কুবের কুঞ্জি, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন বিষয় নিয়ে এই বইটাতে এবং বিভিন্ন দেবতার গায়ত্রী, প্রণাম মন্ত্র অনেক কিছু দেয়া রয়েছে এবং দাম অত্যন্ত কম। এটা যেমন আপনাদের বাড়িতে লক্ষ্মী পুজোর পাঁচালি থাকে না, এটা জানবেন গোপাল ভট্টাচার্যের পাঁচালি। একদম, এটা গোপালদা খুব ভালো বলেছে। আর এই পাঁচালি কিন্তু সত্যি প্রত্যহ আমাদের পড়া উচিত এবং আমাদের নিজেদের ভালো রাখা উচিত। কম, মাত্র 50 টাকা মাত্র। হ্যাঁ, সবার জন্য এটা করা হয়েছে। 25,000 বই ছাপানো হয়েছে। আচ্ছা, আশা করি বেশি দিন থাকবে না, তার মধ্যে বেরিয়ে যাবে। একদম। প্রথম বন্ধু আছেন, একটু তার সাথে কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার দুজনকে, স্যারকে আর দিদিকে। আমি চন্দ্রনগর থেকে বলছি। প্রথমে গোপালটার কথা বলি, আমরা প্রচুর প্রোগ্রাম দেখি বাড়িতে। এমনকি আমার এক সম্পর্কে জেঠুর মেয়ে, ওর অনেক সমস্যা ছিল বিয়ে নিয়ে, ক্যারিয়ার নিয়ে। দেখছিল ও মানে খুব ভালো চাকরিও পেয়েছিল, কিন্তু চাকরিটা ছেড়ে ওর এত ভালো বিয়ে হয়ে গেছে, ওর হাজবেন্ড ইউকেতে থাকে, তো এখন ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, মানে বিয়ে হয়েছে, চাকরি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বিদেশে থাকে বর্তমানে? একদম। আরে বাহ, ভেরি গুড। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ফোনও পাই না, কিছুই পাই না। আমরা কতদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি। কি করবে বলো তো? আমরা তো নিই 3-4টে ফোন, এদিকে প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার ফোন আসে। এই অভিযোগটা না সত্যি কিছু আমার করার নেই। চেম্বারে গিয়েও প্রচুর ক্লায়েন্টদের থেকে শুনতে হয় যে দাদা আমরা ফোন পাই না। আরে বাবা, এই যে সময় যখন লাইভ প্রোগ্রামটা চলছে, কয়েক হাজার মানুষ ট্রাই করে। একদম। মানে আমরা খুব মানে জানতে চাই, আমরা একটা সমস্যা, আমি আমার ভাইয়ের ব্যাপারে আজকে জানবো, তো যদি উনি একটু বলেন মানে তাহলে আমি ওনার সাথে পার্সোনালি যোগাযোগও করতে চাই। একদম, তুমি ভাইয়ের ডেট অফ বার্থটা বলে ফেলো।
হ্যাঁ 1997 তারিখ 16 জুলাই 16 জুলাই 16 জুলাই 16 জুলাই 97 1997। টাইম 1:40 দুপুরবেলা। দুপুর 1:40। হ্যাঁ আর জন্মস্থানটা বলো। জন্মস্থান তো লিলুয়া। লিলুয়া হাওড়ায়? হ্যাঁ হাওড়া। আচ্ছা বেশ। যেটা পাওয়া যাচ্ছে তোমার ভাইয়ের যে জন্ম তারিখ অনুযায়ী এটা বুধবার ছিল, তুলা লগ্ন, বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার ছিল। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণে জন্ম, শুক্লপক্ষের একাদশী তিথি ছিল। আচ্ছা তো লগ্ন বিশাখা নক্ষত্রে রয়েছে, রবি পুনর্বসু নক্ষত্রে, বুধ অশ্লেষা নক্ষত্রে, শুক্র অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল হস্তা, বৃহস্পতি ধনিষ্ঠা। এই হচ্ছে মোটামুটি হরস্কোপের অবস্থান। চার্টে যেটা পাওয়া যাচ্ছে, প্রথম কথা হচ্ছে বৃহস্পতি নিচস্থ আছে, বৃহস্পতি উইক, রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে, লগ্নের দশম স্থানে রবি শুক্র একসঙ্গে বসে রয়েছে, আবার মঙ্গলের একটা মাঙ্গলিক দোষও তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে যে এমনি দেখো তোমার ভাইয়ের কিন্তু যেটা মেন পাওয়া যাচ্ছে যে মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হতে চাইবে না, আচ্ছা একদম। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মনের দিক থেকে একটু চঞ্চল প্রকৃতির, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। এমনি শান্ত কিন্তু মনের দিক থেকে চঞ্চল, আমি যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো। একদম ঠিক। অ্যাকচুয়ালি বাইরে থেকে শান্ত, হ্যাঁ কিন্তু এমনিতে মনের দিক থেকে চঞ্চল। হ্যাঁ। হ্যাঁ পড়াশোনার জায়গা মোটামুটি, মানে খুব বলবো না খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা নয়। আচ্ছা পড়াশোনা যা চার্টের যেহেতু বৃহস্পতি নিচস্থ, ওর কেরিয়ারটা নিয়ে আমরা মেনলি জানতে চাই, কারণ ওর কেরিয়ার নিয়ে আমরা খুব চিন্তায় থাকি। আচ্ছা যে ও কি গোপাল দা করা একটা উচিত। কথা বললেন যে স্টুডেন্ট হিসেবে মধ্যম মানের আমরা বলতে পারি, মোটামুটি আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে দেখো তোমার ভাইয়ের মধ্যে না আর্টিস্টিক বা ক্রিয়েটিভ ট্যালেন্ট রয়েছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ তো ও যদি শিক্ষকতা লাইন বা মনে করো গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে হ্যাঁ 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 সেইগুলোর দিকে যদি যেতে পারে তাহলে আমার মনে হয় ভালো হবে, সেই দিকে কেরিয়ারটা যাওয়া উচিত। আচ্ছা মানে গভর্নমেন্ট সেক্টরে তাহলে আসলে ও তো দেখুন খুব ভালো স্টুডেন্ট না, যেটা আপনি নিজেই বললেন। ওর যেটা মানে আমরাও সেটাই চাইছিলাম যে যদি ও মানে এখন গ্রাজুয়েশন করার পর ওর হায়ার এডুকেশন করার মতো ওরকম কিছু মানে না পারবে। স্টুডেন্ট হিসাবে আমি প্রথমেই বললাম স্টুডেন্ট হিসাবে খুব ভালো আমি পাচ্ছি না, কেন আমি একটা আমার কাছে যা চার্ট আসে বেশিরভাগই সায়েন্স, নয় ইঞ্জিনিয়ার, নয় পিএইচডি করছে, একদম, একদম। কিন্তু আজকে প্রথম চার্টে এটা এডুকেশনের জায়গাটা খুব মোটামুটি, খুব ভালো নয় আর খুব মন্দ না, মিডিওকার তো স্টুডেন্ট। ও যদি সরকারি চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করে সেটা হ্যাঁ ওই দিকেই যেতে হবে, এ ব্যতীত তো আর জায়গা নেই, কেননা বেশ। এ ব্যতীত জায়গা নেই, ওই দিকটাকেই মেনলি কনসেন্ট্রেশন করতে হবে। তবে দারিদ্র দোষ আছে, নিচস্থ বৃহস্পতি, মাঙ্গলিক দোষটা ডবল মাঙ্গলিক দোষ হয়ে আছে, এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। একদম। আবার অনেক ক্যাটাগরির পরীক্ষা হয় না যে সি গ্রুপের জন্য নেওয়া হবে, ডি গ্রুপের জন্য নেওয়া হবে, তো কোনোটা অবহেলা না করে সবকিছু পরীক্ষায় কিন্তু দিতে পারে। হ্যাঁ তবে সরকারি চাকরির মুশকিল কাণ্ড কি 1 লাখ ছেলের মধ্যে একজন পায়, একদম, একদম, ভেরি রিয়ার। সেটাই। সবাই চায় আমি, শতাংশ খুব কম। সবাই চায়, সবারই আশা আমি সরকারি চাকরি করব, কিন্তু সরকারি চাকরি কি এত সহজ? সরকারি চাকরি হচ্ছে সব থেকে টাফ পাওয়া, একদম সব থেকে টাফ, একদম। কেননা এই পদ কত, আসন সংখ্যা খুব কম। আসন সংখ্যা কম, এবার সব স্টুডেন্টদেরই সব বাবা মার আশা একটা স্থায়ী সরকারি মানে স্থায়ী চাকরি, একটা স্ট্যাম্প, এবার একদম। সবাই, কিন্তু সবাই চাইলেই তো হয় না। তো চার্টটা পাওয়ারফুল হতে হয়, চার্টটাকে যদি গ্রহগত দোষ থাকে সেই দোষগুলোকে রেকটিফাই করতে হয়, অবশ্যই। করতে হয়, তবেই একটা গিয়ে সরকারি চাকরি হতে পারে। 1 লাখ ছেলের মধ্যে একজন হয়তো গিয়ে সরকারি চাকরি মানে পায়। সরকারি চাকরির যোগ হয়তো 1000 জনের রয়েছে, কিন্তু সিটটা তো একজনেরই। আর 15 লক্ষ 16 লক্ষ পরীক্ষা দিচ্ছে 63টা পদের জন্য, তাহলে 15 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে 63টা জাস্ট পোস্টের জন্য। তো সুতরাং চার্ট খুব পাওয়ারফুল না হলে, রবি খুব পাওয়ারফুল না হলে, বৃহস্পতি খুব পাওয়ারফুল না হলে গভর্নমেন্ট সেক্টরে এত সহজে কিন্তু চান্স পাওয়া যায় না। আবার হ্যাঁ অনেক সাধারণ ছাত্রছাত্রীদেরও আমি দেখেছি ক্লিক করে গেল ক্লিক ব্যাপারটা। করে গেছে, তার একদম। চার্টে কিন্তু রবি এবং বৃহস্পতি পাওয়ারফুল, জাস্ট একটা আর্টস নিয়ে গ্রাজুয়েশন করেছে, এগুলো একেই বলে নসিব, একেই বলে ভাগ্য। একদম, এটা উদাহরণ হ্যাঁ। আমাদের পাড়ায় পাড়ায় প্রচুর থাকে কিন্তু। হ্যাঁ যে একটা মিডিওকার স্টুডেন্ট তার চার্টে দেখা যাচ্ছে রবি বৃহস্পতি এত পাওয়ারফুল, যারা সিম্পল গ্রাজুয়েশন করার পরেই সে একটা সরকারি চাকরি চাকরি পেয়ে পেয়ে, গেল। এরকমও তো হয়, এটা হচ্ছে নসিব। তো সেই জন্যই আমি আজকে আলোচনা করব যে আমাদের জীবনে প্রতিকারটা হচ্ছে খুব ভাইটাল। দেখুন আমার প্রতিকারের ধারণা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমি প্রতিকারকে 3 ভাবে ভাগ করেছি একটা মানুষের প্রতিকার। একটাকে আমি বলি মূল প্রতিকার,
মূল প্রতিকার সাধারণত মানুষের আয়ু বৃদ্ধির সাথে যুক্ত, মূল প্রতিকার রোগমুক্তির সাথে যুক্ত, মূল প্রতিকার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের হাত থেকে মুক্তির সঙ্গে যুক্ত। কিন্তু কর্ম বলুন, বিয়ে বলুন, আর্থিক ভাগ্য বলুন বা অন্য কিছু বলুন, বিদেশ যাত্রা বলুন, তার সঙ্গে কিন্তু মূল প্রতিকারের কোনো সম্পর্ক নেই। মূল প্রতিকার মূলত তিনটে জায়গাকে দেখে। একটা হচ্ছে কি বলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে মুক্তি, 2 নম্বর হচ্ছে আয়ু বৃদ্ধি, আর 3 নম্বর হচ্ছে রোগ মুক্তি। এই তিনটের হচ্ছে মূল প্রতিকার। মূল প্রতিকারের পরে যে প্রতিকারটাকে আমি বলি সেটাকে হচ্ছে ভাগ্য বৃদ্ধির সহায়ক প্রতিকার। আপনাকে এমন কিছু প্রতিকার করতে হয়, কোনো হরস্কোপে বিভিন্ন দোষ থাকলে এমন কেমন প্রতিকার করতে হয় যেখানে আপনার ভাগ্যটা উন্নতির ক্ষেত্রে, ওই যে ভাগ্যোন্নতির বৃদ্ধির সহায়ক রত্ন, ভাগ্যোন্নতি সহায়ক রত্ন সোজা কথায় বলা যায়। কিছু কিছু গ্রহকে খুঁজে বার করতে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা পার্টিকুলার গ্রহ আছে যেই গ্রহটা হচ্ছে ভাগ্য বৃদ্ধি বা ভাগ্য উন্নতির সব থেকে সহায়ক গ্রহ, প্রত্যেকটা মানুষের হরস্কোপে রয়েছে। সেইটাকে খুঁজে বার করতে হয়। আর 3 নম্বর হচ্ছে দশা। আপনার প্রত্যেকটা মানুষের একটা দশা চলে, কারো রবির দশা 6 বছর গিয়ে দেখা যাচ্ছে 2023 সালে শেষ হয়ে যাচ্ছে, তারপরে চন্দ্রের দশা আবার আরম্ভ হচ্ছে। কারো দেখা যাচ্ছে শনির দশা চলছে, 2019 সালে হয়তো শনির দশা শেষ হয়ে যাবে, তারপরে বুধের দশা চলবে। তো দশাপতিটাও খুব ভাইটাল, কারণ আপনি যে সময় জ্যোতিষীর কাছে বিচার করতে আসছেন, কোনো জ্যোতিষীর কাছে বিচার করতে যান, আপনার ছেলে বা আপনার মেয়ের বা আপনার সন্তানের কোনো না কোনো তো প্রশ্ন বা পার্টিকুলার একটা সমস্যা নিয়ে যান। কোনো মা বাবা হয়তো যায় ছেলেমেয়ের পড়াশোনার জায়গায় সমস্যা হচ্ছে সেই জন্য, কোনো মা বাবা হয়তো যান ছেলেমেয়ের কেরিয়ারের জায়গাটা কি আছে সেটা জানার জন্য, কোনো মা বাবা যান ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবনের সমস্যা সেটার জন্য, কেউ আসেন হয়তো ব্যবসা, কী ধরনের ব্যবসা করলে ভালো হয়, কোন ব্যবসাতে উন্নতি বা ইমপ্রুভমেন্ট রয়েছে সেটা জানার জন্য। তো সেই জন্য দশাটা কিন্তু ভাইটাল। দশাপতির সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিকারও কিন্তু চেঞ্জ হয়। মূল রত্ন এবং ভাগ্য উন্নতির সহায়ক রত্নের কখনো পরিবর্তন হয় না, এই দুটো কনস্ট্যান্ট, কিন্তু দশাপতির রত্ন কিন্তু চেঞ্জ হয়। এবার হচ্ছে মূল রত্ন বলতে আমরা কি বুঝবো। মূল রত্ন লগ্নপতি রবি এবং চন্দ্র, এই তিনটে গ্রহের মধ্যে, আবার বলছি লগ্ন, এখানে সাধারণ মানুষরা অনেক কিছু শিখবে এবং যারা জ্যোতিষ শেখে তারাও অনেক কিছু জানবে। এইভাবে কেউ প্রতিকার করে না, আমি যেভাবে বলছি। লগ্ন, রবি এবং চন্দ্র, এই তিনটের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল বলতে কি বুঝবে, বৈদিক জ্যোতিষের আঙ্গিকে বুঝতে হবে। এখানে অন্য কেপি সিস্টেম বা অন্য কিছু নিয়ে আমি বলছি না, আমি বৈদিক জ্যোতিষের আঙ্গিকে বলছি। লগ্নপতি রবি এবং চন্দ্র, লগ্ন হচ্ছে আত্মা, রবি লগ্ন হচ্ছে আমাদের দেহ, রবি হচ্ছে আত্মা, চন্দ্র হচ্ছে মন। দেহ, আত্মা, মন, এই তিন নিয়ে জীবন, এই কথাটা মাথায় রাখতে হবে। দেহ, আত্মা এবং মন, এই তিনটে নিয়ে হচ্ছে জীবন। এই লগ্ন, রবি এবং চন্দ্রের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল হয়, যদি কেন্দ্রস্থানে থাকে, যদি ত্রিকোণে থাকে। আর একটা ভাবকে আমি খুব গুরুত্ব দিই, তৃতীয় ভাব, যেটা হচ্ছে যোগাযোগের ভাব। একটা মানুষের জীবনে সমস্ত কিছু ডিপেন্ড করে ভালো যোগাযোগের উপরে। এবং একাদশ ভাব সফলতার ভাব, অর্থাৎ লগ্ন, রবি এবং চন্দ্র, এই তিনটের মধ্যে যে কেন্দ্র বা ত্রিকোণটাকে টাচ করবে বা দ্বিতীয় তৃতীয় একাদশ ভাবকে টাচ করবে, এই তিনটের মধ্যে যে স্ট্রং হবে সেই হচ্ছে মূল প্রতিকারের গ্রহ। এবং এই গ্রহটারই ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, যে বড় অ্যাক্সিডেন্ট যদি আপনার জীবনে ঘটে, যদি চার্টে লক্ষ্য করা যায়, এই গ্রহটা সেই অ্যাক্সিডেন্টটাকে কমিয়ে দিতে পারে। এই গ্রহটাই কোনো জায়গায় দেখা যায় আয়ুর ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে, রোগের প্রকোপ বৃদ্ধি হচ্ছে, এই গ্রহটার প্রতিকারেরই ক্ষমতা আছে বা এই গ্রহটারই ক্ষমতা আছে রোগের প্রকোপকে কমিয়ে দিতে, সুস্থতাকে পেতে। কিন্তু এই তিনটে গ্রহ, মূল গ্রহগুলো, শুধু আয়ু বৃদ্ধি, শরীর স্বাস্থ্য এবং হচ্ছে দুর্ঘটনা ব্যতীত অন্য কাজের ক্ষেত্রে এদের কিন্তু কোনো পাওয়ার নেই। এরা কিন্তু অন্য কাজে কিন্তু এদের প্রতিকারে কিন্তু আসে না। সেখানে কিন্তু ভাগ্য সহায়ক রত্নকে দেখতে হয় যে মূল ভাগ্য সহায়ক রত্ন কি। যেমন আমি একটু বলি, প্রত্যেকটা লগ্নের নির্দিষ্ট কিছু অনুকূল গ্রহ আছে, প্রত্যেকটা লগ্নের। যেমন মেষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের অনুকূল গ্রহ। আমার কাছে যখন একটা মানুষের হরস্কোপ আসে, কারো যদি মেষ লগ্ন হয়, আমি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনিকে সবার আগে দেখি তাদের অবস্থান কি, ওদের
দে আর পজিটেড ইন এ বেনিফিক পজিশন অর ম্যালিফিক পজিশন, ভালো জায়গায় আছে না মন্দ জায়গায় আছে, কোন জায়গায় রয়েছে রবিচন্দ্র মঙ্গল, এই 5টা গ্রহকে দেখলেই বোঝা যায়। এবার দেখুন, রবির রত্ন চুনি, সবাই চুনি পারতে পারবে এমন নয়। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের রবিচন্দ্র যদি একসঙ্গে থাকে চুনি বর্জনীয়, চুনি পড়া যায় না, তাতে চন্দ্র আরও দুর্বল হয়ে যায়। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের রবি মঙ্গল যদি একসঙ্গে কারো যদি বসে থাকে তাহলে কি বলে রক্তপ্রবাল বর্জনীয়। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কারোকেই রবির রত্ন এবং মঙ্গলের রত্ন একসঙ্গে পড়তে নেই, শনির রত্ন এবং রবির রত্ন একসঙ্গে পড়তে নেই। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যদি রবি বুধ একসঙ্গে থাকে সেক্ষেত্রেও চুনি বর্জনীয়, চুনি পড়তে নেই, সেখানে বুধের প্রতিকার চুনি বর্জন করতে হয়। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যদি রবি বৃহস্পতি একসঙ্গে থাকে তাহলে শুধু বৃহস্পতির রত্ন পিত পোকরাজ ধারণ করতে হয়। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যদি রবি শুক্র একসঙ্গে বসে থাকে, একমাত্র দ্বিতীয় এবং সপ্তমে যদি রবি শুক্র যদি একসঙ্গে বসে থাকে তখনই কেবলমাত্র চুনি ধারণ করা যায়, নতুবা হিরে ধারণ করতে হয়। আর মেষ লগ্নের জাতক বা জাতিকাদের রবি শনি যদি একসঙ্গে থাকে রবি রত্ন বর্জনীয়, সেখানে নীলা পড়তে হয়। এইভাবে ভাগ্য সহায়ক রত্ন কিন্তু প্রত্যেকটা লগ্ন ক্ষেত্রে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু বার করতে হয়। আমি একটা জাস্ট ছোট উপমা বললাম। একদম অবশ্যই, কিন্তু এর থেকেই কিন্তু পরিষ্কার গোপালদা যে কেন এত মানুষ আপনার কাছে সুপ্রকৃত, কেন তারা বলে যে গোপালদার কাছে প্রতিবিধান নেওয়ার পর কারোর এডুকেশন ভালো হয়ে গেছে, কারোর উন্নতি হয়েছে, বিয়ের সমস্যার সমাধান। রেমেডি বা প্রতিকারের জায়গাটা হচ্ছে খুব ভাইটাল, একদম এবং নির্দিষ্ট ওয়ে নির্দিষ্ট সূত্রতে আমাকে যেতে হবে। যেমন দশাপতির রত্ন, কখনোই দশাপতি যদি নেগেটিভ হয় সেই দশাপতির রত্ন কখনো ধারণ করতে নেই। তখন দেখতে হবে দশাপতি কার সঙ্গে বসে আছে বা দশাপতি কিভাবে বসে তার উপরে করতে হবে। সুতরাং মূল রত্ন, ভাগ্য সহায়ক রত্ন এবং দশাপতির রত্ন বা প্রতিকার, তবেই একটা মানুষের জীবনে প্রতিকারের মাধ্যমে ভালো পরিবর্তন, ভালো উন্নতি, ভালো চেঞ্জেস লক্ষ্য করা যাবে। একটা ফোন নেব, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে স্বর্ণাভ পাইন বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখেন তো গোপালদার? একদম একদম। আচ্ছা, কতটা ভালো লাগে তাহলে? আমি ওনার মানে সেমিনারও আগের বছর অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, সেমিনার অ্যাটেন্ড করেছো, ওকে। হ্যাঁ, এবারে আমি যেতে পারিনি। আচ্ছা, আগের বারে মানে ইন্টারন্যাশনাল সেমিনার? হ্যাঁ, যেটা আপনার ইজেসিসিতে হয়েছিল। কেমন লেগেছিল সেমিনার? অসাধারণ। অসাধারণ। ইজেসিসি গতবার নেক্সট ইয়ারে মানে আগের বছরে? আগের বছর কি তার আগের বছর? আমি আপনার ওখানে কেপি আমাদের এখানে ইনস্টিটিউটে 1 বছর ন্যাশনাল সেমিনার হয়, 1 বছর ইন্টারন্যাশনাল সেমিনার হয়। যেমন এবছর আমাদের ন্যাশনাল সেমিনার রয়েছে, 2020-তে আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার রয়েছে। একদম 28টা দেশ থেকে জ্যোতিষীরা আসছে, অ্যাস্ট্রোলজাররা আসে। প্রায় 147 জনের মতো এখনো পর্যন্ত স্পিকার রয়েছে। এরকম বোধহয় আর কোথাও হয় না, ভারতে কোথাও হয় না, ইন্ডিয়াতে কোথাও হয় না। এবং সেই জন্য এখন যারা টিভির অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটা কথা বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান। 2000 এখন ভর্তি হলে 2020 সালে কিন্তু ইন্টারন্যাশনাল যে সমস্ত ভালো বড় মানুষরা আসছেন তাদের হাত থেকে কিন্তু পুরস্কার নিতে পারবেন। সেই জন্য আমাদের মার্চ মাসে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, মার্চ মাসেই আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, বাগবাজার, দুর্গাপুর, হাওড়া, সব জায়গায়। বাগবাজারে যারা ভর্তি হতে চাইছেন 9748749016 এই নম্বরে ফোন করুন। আর দুর্গাপুরে যারা ভর্তি হতে চাইছেন 9748749041 ফোন করুন। এছাড়া হাওড়া এবং বর্ধমানেও রয়েছে। এখন ভর্তি হলে সুবিধা এটা কি 2020 সালে আপনারা ভালো হাইলাইট পেয়ে যাবেন। একদম, যেহেতু ইন্টারন্যাশনাল সেমিনার আসছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি শ্রীরামপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে একটু জানবো। অনুষ্ঠান দেখেন তো গোপালদার? হ্যাঁ হ্যাঁ, আমার দিদি গেছিল বাগবাজার চেম্বারে। তার ছেলে সরকারি চাকরির জন্য গেছিল, কিন্তু সরকারি চাকরি পায়নি, কিন্তু খুব ভালো ব্যাঙ্গালোরে জব পেয়ে খুব ভালো হয়। ব্যাঙ্গালোরে রয়েছে ভালো জব, এমনি স্যাটিসফাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওকে। আর গোপালদা কি সাজেশন দিয়েছিল যে সরকারি চাকরি হবে নাকি? সরকারি চাকরি হবে না। হবে না, তাহলে তো কিছুতেই হবে না। গোপালদা বলেছিল সরকারি চাকরি হবে না, কিন্তু ভালো প্রাইভেট কনসার্নে ভালো পেয়েছে। একদম। আমি বলে দিই, কাউকে নিরাশ করে লাভ নেই, যেটা চার্টে আছে সেটা। যদি তোমার সরকারি চাকরি যোগ থাকে বলে দেবো, যদি না যোগ থাকেও বলে দেবো। একদম, তাতে সুবিধা আমার না, যে আমি কি বলুন। ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? ছেলে। ডেট অফ বার্থ 22/7/95। কি নাম ছেলের? অভিলাষ মুখার্জি। অভিলাষ মুখার্জি। 22/7/95। ডেট 22/7 না 22/6। 22 জুন। হ্যাঁ 22 জুন। আচ্ছা, 22 জুন 1995। কটার সময়? দুপুর 1:37 বৃহস্পতিবার। দুপুর 1:37 বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুরে।
আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে আপনি তো আগেই বলে দিলেন যে আপনার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, এখানেও বৃহস্পতিবারই দেখাচ্ছে, কন্যা লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র দেবগণ, ঠিক আছে, কৃষ্ণপক্ষে দশমী তিথিতে জন্ম, লগ্ন হস্তা নক্ষত্রে রয়েছে, যে কোনো পরিস্থিতিকে নিজের হাতের বা গ্রিপে আনতে খুব ভালো পারে, যে কোনো পরিস্থিতিকে, কর্মক্ষেত্রেই বলুক বা হস্তা মানে তো হাতের মুঠো, লগ্ন যদি হস্তা নক্ষত্রে থাকে তারা সবসময় এমনি করে হাত মুঠো করে থাকতে ভালোবাসে, একদম আপনি আগের দিনে তারপরে বলেছেন। সবাইকে নিজের গ্রিপে আনতে খুব সহজে পারে। ওকে, হ্যাঁ, হস্তা নক্ষত্র খুব মানে ম্যানেজমেন্ট, সোজা কথা হচ্ছে লোকজনকে নিয়ে চলার ভীষণ মানে ম্যানেজমেন্টটা খুব ভালো পারে, সোজা কথা। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় স্থানে রাহু থাকলে চাকরি সূত্রে বৈদেশিক মানে বিদেশে বেশ কয়েকবার যাবে আপনার ছেলে। আচ্ছা, এবার আপনি বলুন যে তৃতীয় আপনার ছেলে- বৃহস্পতি, তো পড়াশোনায় তো ভালো, এর চন্দ্রটা ডিস্টার্ব রয়েছে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, হ্যাঁ, পাপকর্তারই দোষ রয়েছে, চন্দ্রের আগে পিছে দুটো পাপক গ্রহ রয়েছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে। এমনি ছেলের এডুকেশন ক্যারিয়ার ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে, চাকরিরও যোগ রয়েছে। এখন কোথায় রয়েছে ও? ও এখন এমবিএ করছে, কিন্তু এই চাকরি মানে নেক্সট ইয়ার থেকে ওর ক্যাম্পাসিং হবে। হ্যাঁ, নেক্সট না, এই ইয়ারেই ক্যাম্পাসিং হবে। ওই জন্য একটু জানতে চাইছি চাকরিটা ঠিকঠাক হবে তো, এই জন্য। হ্যাঁ, ভালো চার্ট ভালো রয়েছে দুটো জায়গা। আমি বললাম এক, চন্দ্রটা খুব ডিস্টার্ব। দেখুন আপনার ছেলের চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এখন চন্দ্র ডিস্টার্ব হলে কি হবে? চন্দ্র দেখুন আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনকে নির্দেশ করে। ছেলেরা কি চাইবে? যারা উচ্চশিক্ষা করছে, পড়াশোনা করছে, তারা ভালো চাকরি পাক। চন্দ্র যখনই কেতুযুক্ত হয়ে যাবে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের তখন অভাব হবে। সে যেটা চাইবে, যে ধরনের চাকরি চাইবে, চাকরিতে যে ধরনের উন্নতি করতে চাইবে, সেইটা পাবে না, হয়তো চাকরি পাবে। ওই জন্য আমরা বলি চন্দ্র যদি কেতুযুক্ত থাকে সেটাকে বলে গ্রহণ দোষ, মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, মানসিক শান্তির অভাব, মানসিক চাহিদা অনুযায়ী কাজ পাওয়ার অভাব। তো এই জায়গাটা একটু প্রবলেম আছে। আর লগ্নের দ্বাদশে দেখুন মঙ্গল রয়েছে, এটাও মাঙ্গলিক দোষ রয়েছে, প্রচুর খরচে হবে আপনার ছেলে। হ্যাঁ ঠিক, একদম হ্যাঁ, একদম। এক পয়সা পকেটে রাখতে পারবে না। দ্বাদশে মঙ্গল মানে এমনই একটা অবস্থা, সিংহ রাশির ঘরে এই ছেলেরা যদি মাসে 5 লাখ টাকা রোজগার করে, এদের 5,15,000 টাকা খরচা হবে তার ইয়ে না। বাবা, মানে আয়ের থেকে সবসময় ব্যয়টা বেশি। না, এমনি চাকরি হবে তো? হ্যাঁ, চাকরি হবে। আপনি পারলে ছেলের যে গ্রহণ দোষটা রয়েছে এবং মাঙ্গলিক দোষটা আছে, আপনার যাকে পছন্দ, যাকে ভালো লাগে, বাড়ির কাছাকাছি যদি কোনো ভালো জ্যোতিষী থাকে তাকে দেখিয়ে এটাকে প্রতিকার করার চেষ্টা করুন। ঠিক একদম আছে দিদি ভাই, সঙ্গে থাকুন, ভালো লাগলো কথা বলে। আর মেদিনীপুরে কিন্তু এ মাসে রয়েছে, আগরতলাতেও কিন্তু এ মাসে মানে 28শে ফেব্রুয়ারি কিন্তু চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন। মালদায় কিন্তু মার্চের 2 তারিখে, শিলিগুড়িতে মার্চের 7 তারিখে, কৃষ্ণনগরে পরের মাসের 12 তারিখে, গুয়াহাটিতে 15 তারিখে, আসানসোলে পরের মাসের 22 তারিখে, দুর্গাপুরে 10 তারিখে, বর্ধমানে 23 তারিখে, 25 তারিখ পরের মাসে হলদিয়া, ব্যাঙ্গালোর পরের মাসে 5 তারিখে পাচ্ছেন, দিল্লি, হায়দ্রাবাদ, কোচবিহার সব জায়গাতে কিন্তু আপনারা পাচ্ছেন। আজকে হাতে সময় যেখানে একদম নেই, উত্তর কলকাতার বাগবাজার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিং, যশোদা ভবন, দুর্গাপুর বেনাচিতি, আর বর্ধমান জিটি রোড। ওই 8584038631 আর 8584038635 এ ফোন করলে সব বলে দেবে। আর এই বইটা আবার বলি, প্রকাশিত হয়েছে, আপনারা সকলে কালেক্ট করুন, সব বুক স্টলে পাওয়া যাচ্ছে। একদম। গোপালদাকে ধন্যবাদ অবশ্যই আপনাদের। ভালো থাকুন, নমস্কার। নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637।
শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।